আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা খুব বড় হবে না। আজকে অল্প কথায় আমি দেশের বাইরে ফল 2025 এ যারা কানাডায় পড়তে আসবেন তাদেরকে একটা টাইমলাইন সাজেস্ট করার চেষ্টা করব। আমার মেন্টরশিপে যারা স্টুডেন্ট আমার সাথে কাজ করে তাদের সাথে বসে আমি পুরা টাইমে এখন থেকে শুরু করে সেপ্টেম্বর 25 পর্যন্ত কোন সময় কোন কাজগুলো গুছিয়ে ফেলা উচিত সে রিলেটেড গাইডেন্স দিয়ে থাকি আমি। কিন্তু সবাই আমার মেন্টরশিপের স্টুডেন্ট না। আমি আমার ভিডিও থ্রুতে আরো ওয়াইডার অডিয়েন্সকে রিচ করতে চাই। তো আমি মোটামুটি আমার নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব যে বছরের এখন থেকে শুরু করে সেপ্টেম্বর 25 পর্যন্ত বছরের কোন সময় আপনার কোন কাজটা এগিয়ে রাখলে শেষ সময় গিয়ে অনেক ধরনের তাড়াহুড়া থেকে আপনি বেঁচে যাইতে পারেন। আমি এই রিলেটেড ভিডিও এর আগেও একটা বানিয়েছি, কিন্তু প্রতি বছরই ভিসার জন্য অথবা অ্যাডমিশন ডিসিশনের জন্য এক এক ধরনের ডিলে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এই বছরের আমার অভিজ্ঞতার আলোকে এটা একটা আপডেটেড ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে ছোট করে একটু বলে নিতে চাই হচ্ছে যারা ভার্সিটিতে কারেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট আমাকে ইমেল করেন যে আপু আমরা এখন থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারি। আপনাদের আসলে উচ্চশিক্ষার জন্য মাঠে নামার, দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য মাঠে নামার সময় এখনো হয় নাই। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজেকে তৈরি করতে পারেন। সেটা কিভাবে? সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে নিজের সাবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা থাকা, যত দূর সম্ভব নিজের সিজিপিএ এবং নিজের রেজাল্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা। একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি কারো দুর্বলতা থাকে তাহলে সেই জিনিসটা মেক আপ করার জন্য চেষ্টা করা, এটা খুবই খুবই জরুরি। আর যার যতটুকু সামর্থ্য আছে, আমি জানি বাংলাদেশের এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের রিসার্চ ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিছুটা রিসার্চ স্কিল, রিসার্চ এক্সপেরিয়েন্স, কিছুটা কাজের অভিজ্ঞতা এবং ভলেন্টিয়ারিং কাজের অভিজ্ঞতা জোগাড় করার চেষ্টা করা উচিত। এই জিনিসগুলো যে শুধুমাত্র আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প করে তা না, আপনাকে ফান্ডিং পাইতেও এই জিনিসগুলো অনেক বেশি সাহায্য করে। সো যারা এখনো মাঠে নামার সময় হয় নাই তারা প্লিজ নিজেকে একটু একটু করে তৈরি করেন। এই জিনিসগুলো হুট করে একদিনে হবে না, জিনিসগুলোর জন্য একটা লং টাইম প্ল্যানিং এর দরকার আছে। তো এটা হচ্ছে আপনাদের যারা এখনো আন্ডার গ্রেডে পড়াশোনা করছেন বাংলাদেশে তাদের জন্য সাজেশন। আচ্ছা, এরপরে আসবে যে যারা একদম মাঠে নামার সময় হয়েছে। কাদের মাঠে নামার সময় হয়েছে? আমি মনে করি যারা ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টার প্লাস ফ্রেশ গ্রাজুয়েট, লং টাইম গ্রাজুয়েট, এদের সবার এলিজিবিলিটি আছে দেশের বাইরে পড়তে আসার বিষয়ে। অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আমি গ্রাজুয়েশন শেষ করি নাই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? আপনি পারবেন। আপনি যদি আপনার লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার সেকেন্ড টু দ্য লাস্ট সেমিস্টারের রেজাল্ট দিয়েও কন্ডিশনালি অ্যাপ্লাই করা যায় পৃথিবীর বেশিরভাগ ইউনিভার্সিটিতে। এটা আমি নিজেও এই কাজ করছি। আমি 7th সেমিস্টারের রেজাল্ট দিয়ে 8th সেমিস্টারে থাকাকালীন সময়ে অনার্স পরীক্ষা শেষ হওয়ার আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছি। পৃথিবীর বেশিরভাগ ভালো কোয়ালিটির ইউনিভার্সিটি এটা অ্যালাউ করে। তো এটা একটা জরুরি ইনফরমেশন। আচ্ছা, এখন এই যে সময় আমি ভিডিওটা রেকর্ড করতেছি জুলাই মাসে, এই সময় থেকে আপনার কিভাবে প্ল্যানিং করা উচিত। জুলাই আগস্ট মাসে কানাডা বা নর্থ আমেরিকার বেশিরভাগ ইউনিভার্সিটি বন্ধ থাকে, তারা সামার ভ্যাকেশনে থাকে। সো এখন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা বা ইউনিভার্সিটির প্রফেসরকে ইমেল করা, স্কলারশিপের জন্য খোঁজ খবর করা, এটার জন্য এখনই বেস্ট সময় না। অনেক সময় ছোটখাটো ইনফরমেশনের জন্য ইউনিভার্সিটিকে ইমেল করলেও দেখা যায় ডিলেড রেসপন্স অথবা রেসপন্স পাওয়াই যাচ্ছে না, কারণ আসলে তারা ভ্যাকেশনে। তো এই সময় আমরা কি করতে পারি? এই সময় সব থেকে জরুরি কাজ, যেটা আমি মনে করি যে জিনিসটা নিয়ে এনাফ কথা বলা হয় না, সেটা হচ্ছে যে নিজের ফাইন্যান্সিয়াল সক্ষমতা যাচাই করে নেওয়া। একদম সমস্ত কাজ শুরুর আগে আমি সব কিছু করে ফেললাম, লাস্ট মোমেন্টে গিয়ে আমি ফাইন্ড আউট করলাম যে আমার আসলে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই এই দেশ পারসু করার মতো। এই কারণে প্রথমেই ফাইন্যান্সিয়াল সক্ষমতা সম্পর্কে ক্লিয়ার কাট নিজের সাথে কনভারসেশন অথবা বাবা মার সাথে কনভারসেশনে বসা উচিত। কানাডার ক্ষেত্রে বাবা মা এবং ফার্স্ট ব্লাড ছাড়া আসলে আপনাকে কেউ স্পন্সর করতে পারে না। বাট কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে, যেমন আমি ফিনল্যান্ড নিয়ে ভিডিও করব, আমি অলরেডি স্ক্রিপ্ট রেডি করে ফেলছি, সেখানে আবার যে কেউ স্পন্সর হতে পারে। ডেনমার্কে কোনো স্পন্সরই লাগে না। প্রত্যেকটা দেশের স্পন্সরশিপের কিছুটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন দেশটাকে প্রায়োরিটাইজ করতে চান এবং ব্যাকআপ কান্ট্রি থাকতে পারে। সেই সাথে বাবা মার সাথে অথবা নিজের সাথে এই ডিসকাশনটা করে নেওয়া যে আমার ঠিক কতটুকু ফাইন্যান্সিয়াল সক্ষমতা আছে, সেই টাকাটা আমি কি লেজিটিমেটলি প্রুফ করার জন্য আমার এনাফ ডকুমেন্টেশন আছে কিনা। এই ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ার হয়ে নেন ইভেন বিফোর স্টার্টিং দ্য হোল প্রসেস, আপনার কত টাকা খরচ হবে আউট অফ পকেট সেটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে যে কোনো মুহূর্তে কোনো ধরনের আনফোর্সিয়েবল সার্কামস্টেন্স আপনার পড়তে হয় না। সো এই ডিসকাশনটা প্লিজ করে নেবেন। কানাডায় আসতে মোটামুটি কেমন খরচ হয় আইএলস থেকে শুরু করে অ্যাডমিশন ভিসা পর্যন্ত, এই রিলেটেড ভিডিও আমি আগেও বানাইছি, হয়তো ফিউচারেও বানাবো। তো সেটা দেখে মোটামুটি একটা আইডিয়া করে রাখবেন এবং এই টাকাটা যেন রেডি থাকে সেই প্রচেষ্টাটা করবেন।
আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে কথা আসে সেটা হচ্ছে যে আমাদের আইএলস, জিআরই, জিম্যাট এই রিলেটেড প্রিপারেশনগুলো নেওয়ার সময়টাও এই জুলাই মাস। ইভেন জুলাইয়ের আগে থেকে আমি যদি জিআরই, জিম্যাট পরীক্ষা দিই তাহলে আমি মনে করি জুলাই মাসের আগে থেকে অন্তত 4 থেকে 3 মাসের মতো মিনিমাম সময় দরকার। আর যাদের আরো বেশি দুর্বলতা আছে জিআরই, জিম্যাট সম্পর্কিত সাবজেক্টগুলোতে, তাদের হয়তো আরো বেশি সময় লাগে। তো এই রিলেটেড ব্যাপারে প্রিপারেশন নেওয়ার সময়টা আমি মনে করি এখন থেকে শুরু করে দেওয়া উচিত। ইভেন বিফোর স্টার্টিং টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, আপনার আইএলস যেটা মাস্ট, আইএলস দেন আর টোয়েফল দেন। আমি আইএলস আর টোয়েফলটাই প্রেফার করি। অনেকে ডুওলিঙ্গো দেয় অথবা আরো নতুন কি কি যেন ল্যাঙ্গুয়েজ টেস্ট বের হয়েছে ওগুলা দেওয়ার চেষ্টা করে। বাট আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখছি ভিসা অফিসারের কাছে এই আইএলস আর টোয়েফল ছাড়া বাকিগুলোর ক্রেডিবিলিটি কিছুটা কম। সো এই দুইটার ল্যাঙ্গুয়েজ টেস্টের যেটাই আপনি দেন না কেন সেটার প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। আপনার সাবজেক্টে জিআরই বা জিম্যাট লাগে কিনা এই ব্যাপারটা সম্পর্কে খোঁজ খবর করার চেষ্টা করবেন। দু একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যেমন সায়েন্সের সাবজেক্টগুলোতে মোটামুটি জিআরই রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে থাকে, আর্টসের সাবজেক্টগুলোতেও থাকে। কানাডা ইকোনমিক্সের জন্য মোটামুটি সমস্ত ভালো ইউনিভার্সিটিতে জিআরই মাস্ট। ভালো ইউনিভার্সিটিগুলোতে কমার্সের সাবজেক্টে মাস্টার্স করতে চাইলে জিম্যাট মোটামুটি মাস্ট। কমার্সের সাবজেক্টে জিম্যাট ওয়েভড যে কটা ইউনিভার্সিটি আছে সেগুলো সবই মিড টু লোয়ার মিড র্যাঙ্কের ইউনিভার্সিটি। সো আপনি কোন ধরনের ইউনিভার্সিটিতে যাইতে চান সেই ধরনের ইউনিভার্সিটিতে এই রিকোয়ারমেন্টগুলো কি ধরনের সেটা জেনে নিয়ে আপনার প্রিপারেশনটা শুরু করা উচিত এই জুলাই মাস থেকে। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের কাজকাম, টাকা পয়সার চিন্তা শেষ করার পরে। এরপরে চলে আসতেছে স্কলারশিপের জন্য আমাদের কি করা দরকার। আসলে যাদের স্কলারশিপ দরকার এবং যাদের স্কলারশিপ দরকার না, দুই ধরনের মানুষকে আমি একবার হইলো স্কলারশিপের চেষ্টা করতে বলি। স্কলারশিপের চেষ্টা করার জন্য সবচেয়ে জরুরি ধাপ আমি মনে করি প্রফেসর ম্যানেজ করা। সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রফেসর ম্যানেজ করাটা ম্যান্ডেটরি। কমার্স আর আর্টসের স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি না, ম্যাক্সিমাম টাইমই সেন্ট্রাল ফান্ডিং হয়। কিন্তু আপনি যদি প্রফেসরকে রিচ করতে পারেন, কোনো প্রফেসরকে আপনার কাজ দিয়ে কনভিন্স করতে পারেন, সেটা অবশ্যই আপনাকে অন্য 10 জন ক্যান্ডিডেটের থেকে এগিয়ে রাখবে। সো আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই প্রফেসর ম্যানেজ করাটাকে একটা প্রয়োজনীয় ধাপ বলে মনে করি। কখন প্রফেসরকে ইমেল করা শুরু করা আপনার উচিত? আমি মনে করি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের পরে ইউনিভার্সিটি খোলে। সো আপনার যদি আপনি প্রফেসরকে ফিজিক্যালি ইমেল পাঠাইতে চান তাহলে ওই সময় পাঠানো আপনার উচিত, ওই সময়ের পর থেকে। কিন্তু আমি সেপ্টেম্বরের 10 তারিখে আমি ইমেল পাঠানো শুরু করছি, তার মানে কিন্তু এই না যে আমার কাজটাও ওই দিনই শুরু হলো। ইমেল পাঠানোর আগে একটা লং প্রিপারেশনের দরকার আছে, যে প্রিপারেশনটা আপনি এখন থেকে শুরু করে দিতে পারেন। সেটা কি? ধরেন আপনি যেই টপিক নিয়ে রিসার্চ করতে চান সেই টপিকে কানাডার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন কোন প্রফেসর আছে তাদের একটা তালিকা তৈরি করতে পারেন। কানাডার সাথে সাথে ইউএস যেহেতু অনেক বড় দেশ, অনেক ইউনিভার্সিটি, তাদের একটা লিস্ট করতে পারেন। ইউরোপে যদি আপনার সুইটেবল কোনো দেশ থাকে সেখানে আপনার টপিকে, যেমন আমি রেফিউজি নিয়ে কাজ করছি, কারা রেফিউজি নিয়ে কাজ করতেছে একটা লিস্ট করলাম। আমার হয়তো একটা সেকেন্ডারি টপিক থাকতে পারতো, যে ধরেন আমি রিভার পলিটিক্স নিয়ে কাজ করবো। সো রিভার পলিটিক্স নিয়ে কাজ করতেছে এমন কোন কোন প্রফেসর আছে, সেকেন্ডারি আমি একটা লিস্ট করলাম যে ওকে ফাইন, রেফিউজিদের যদি কেউকে আমি রাজি করতে পারি তো ভালো, না পারলে আমি সেকেন্ডারি টপিকে যাব। সো তাদের সবার নাম লিস্ট করবেন, তাদের সবার ইমেল অ্যাড্রেস লিস্ট করবেন, তাদের দু একটা পেপারের অ্যাটলিস্ট ইন্ট্রো, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট পড়ার চেষ্টা করবেন। অনেকে আমাকে ইমেল করে বলেন যে আপু আমি অমুক প্রফেসর পেপার খুঁজছি বাট পেপারগুলো পাই না, পেপারগুলো পেইড। এটা আপনার দায়িত্ব যে আপনি কোথা থেকে পেপারগুলো ম্যানেজ করবেন। বাট দেয়ার আর সাম সাইটস যেখান থেকে পেইড পেপারও ফ্রিতে পাওয়া সম্ভব, বাট আমি এই রিলেটেড কোনো হেল্প আপনাকে করবো না, বিকজ দিস ইজ নট লিগাল। তো এই ইনফরমেশনগুলো আপনি একটা এক্সেল শিটে বসাবেন এবং যখনই কোনো পেপার আপনি পড়তেছেন, পুরা পেপার কিন্তু পড়ার দরকার নেই, আমি এটা নিয়ে আর আগেও ভিডিওতে বলছি, পুরা পেপার পড়ার দরকার নেই। ইন্ট্রো, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট বলে মোটামুটি একটা পেপারের মূল আলোচ্য বিষয় সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। আপনি সেই আইডিয়াগুলা যখনই কোনো পেপার পড়বেন এক্সেল শিটে টুকে রাখবেন। কারণ আমি প্রচুর স্টুডেন্টদের কাছ থেকে দেখছি আজকে 3-4টা পেপার পড়ে পরের দিনকে সবকিছু ভুলে যায় নতুন পেপার পড়ার সময়। তো আপনার পরিশ্রমটা যেন বৃথা না যায়, এই জন্য এই ইমেল পাঠানোর আগে, ইমেল লিখারও আগে আপনার এই ইনফরমেশন অর্গানাইজ করতে পারাটা খুবই জরুরি। এবং এটা করার সময় হচ্ছে জুলাই এবং আগস্ট মাস। ধরলাম সেপ্টেম্বর মাসে আপনি মোটামুটি 100টা বা 120টা প্রফেসরের লিস্ট করে ফেলছেন, তারপর থেকে আপনি ইমেল পাঠানো শুরু করতে পারেন। এখন ইমেল কিভাবে লিখতে হয় সে রিলেটেড একটা ভিডিও আমি বেশ ডিটেইলে গত বছর বানিয়েছিলাম। এই বছর যদি সময় পাই তাহলে এই বছর আপডেটেড একটা বানানোর চেষ্টা করবো, না হলে গত বছরের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এই গেল হচ্ছে ইমেল পাঠানো সংক্রান্ত কাজ।
এরপর আসবে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে চিন্তা ভাবনা করা। স্টুডেন্টরা এসওপি লেখা নিয়ে অনেক টেনশন করে, ইমেল লেখা নিয়ে অনেক টেনশন করে, ইমেলের সাথে কি কি অ্যাটাচমেন্ট পাঠাবে সেটা নিয়ে অনেক টেনশন করে, কিন্তু লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে ইন টাইমে এনাফ টেনশন করা হয় না। আমি গত বছরে দেখছি অনেকগুলা স্টুডেন্টকে শেষ মুহূর্তে তার টিচার ডিচ করছে যে আমি তোমাকে এলওয়ার দিতে পারবো না বা এতগুলো এলওয়ার দিতে পারবো না। তো আপনি যখন ইউনিভার্সিটির লিস্টটা করে ফেলবেন, আপনি কিন্তু অলরেডি জানেন যে আপনার কয়টা এলওয়ার লাগবে। আপনি যদি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, 5টা ইউনিভার্সিটিতে মিনিমাম 10টা, কোনো কোনো ক্ষেত্রে 12-13টাও লেটার অফ রিকমেন্ডেশন দরকার হয়। 12-13টা লেটার অফ রিকমেন্ডেশন হয়তো আপনাকে 2জন টিচারই দিবে না। তো আপনি কাদের কাছ থেকে নিবেন এবং সেই টিচার কয়টা এলওয়ার আপনাকে দিতে রাজি, এই রিলেটেড প্ল্যানিংটা যেন আগে থেকে আপনি করে রাখেন এবং কিছু ব্যাকআপ টিচার রাখা যারা আপনাকে ইন কেস কোনো টিচার ডিচ মারলে যেন এলওয়ার দিতে পারে। এই রিলেটেডও প্রিপারেশন প্লিজ নিয়ে রাখবেন, কারণ আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি যে লাস্ট মোমেন্টে মানুষকে ডিচ করার অভ্যাস আমাদের বাঙালিদের অনেক আছে। কাদের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেওয়া উচিত এটা নিয়েও অনেকবার কথা বলা হয়েছে। আপনার টিচার প্রফেসর না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না লেকচারার এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার সাথে তার কতদিনের কাজ করার অভিজ্ঞতা। স্পেশালি রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে এলওয়ারটা নেওয়ার চেষ্টা করবেন এবং রিলেভেন্ট কোর্সগুলা অথবা আপনার যেই কোর্সে মার্কস ভালো সেই ধরনের প্রফেসরের কাছ থেকে, অথবা যাদের সাথে সম্পর্ক ভালো, যারা সুন্দর করে একটা টেইলিয়র্ড রেসপন্স আপনার সম্পর্কে লিখে দিতে পারে, তাদের কাছ থেকে এলওয়ারটা নেওয়া আমি মনে করি আপনার অ্যাপ্লিকেশনের কোয়ালিটিকে ইনক্রিজ করবে। এবং এই কথাবার্তাও আপনার নভেম্বরের 1st এবং 2nd উইকে বলে ফেলা উচিত, কারণ আমাদের অ্যাপ্লিকেশনের ডেডলাইন যদি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে জানুয়ারি, মোটামুটি 1 থেকে 2 মাস সময় টিচারদেরকে আগে থেকে দিয়ে দেওয়া উচিত। এরপরে নভেম্বরের 2nd উইক মনে করেন আপনার শেষ হয়ে গেল, নভেম্বরের 3rd উইক থেকে আপনি এসওপি নিয়ে, অথবা নভেম্বরের 15 তারিখের পর থেকে আপনি এসওপি নিয়ে টেনশন করা শুরু করতে পারেন। একটা এসওপির জন্য কত সময় দেওয়া উচিত, আমি মনে করি প্রত্যেকটা ইউনিভার্সিটি এসওপির জন্য মোটামুটি অ্যাটলিস্ট 7 দিন সময় দেওয়া উচিত। আপনার প্রথম এসওপিটা লিখতে বেশি সময় লাগে, সো এখানে হয়তো একটু 7 দিনের বেশি সময় লাগতে পারে, বাট আপনি যদি একবার টেকনিকটা বুঝে যান যে একটা এসওপিতে কি কি জিনিস থাকা উচিত, স্ট্রাকচারটা বুঝে যান যে কিভাবে জিনিসটা সাজানো উচিত, তাহলে মোটামুটি একটা ইউনিভার্সিটির জন্য জিনিসটা আপনার টেইলিয়র করতে খুব বেশি সময় লাগে না। বাট প্রথমবার জিনিসটা সাজাতে কি কি জিনিস রাখবেন, কি কি জিনিস রাখবেন না, কি কি ইনক্লুড করবেন, ওয়ার্ড লিমিটের মধ্যে জিনিসটা আছে কিনা, সেই ব্যাপারটাতে অভ্যস্ত হইতে একটু সময় লাগে। এই জন্য প্রথম এসওপিটা হয়তো একটু ওয়াঙ্কি হইতে পারে। আমি একসাথে 5টা ইউনিভার্সিটির এসওপি লিখতে সবসময় ডিসকারেজ করি। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির এসওপি আলাদা আলাদা উইন্ডোতে লিখার চেষ্টা করবেন। আমার মতে এই জিনিসটা আপনার লেখার কোয়ালিটিকে ইনক্রিজ করে। আর সবাই জানে এসওপি রিভিউ সংক্রান্ত ব্যাপারে যদি আপনার হেল্পের দরকার হয় আপনি আমাকে নক করতে পারেন। আমি কখনোই কাউকে এসওপি লিখে দেই না, কিন্তু একটা এসওপি কিভাবে আপনি বেটার সাজাতে পারেন, বেটার আর্গুমেন্ট করতে পারেন, বেটার অর্গানাইজ করতে পারেন, সেই রিলেটেড সাজেশন আমি আপনাকে দিতে পারি। এসওপি একজনের অন্যজন লিখে দেওয়াটা একটা ভয়াবহ ধরনের একাডেমিক মিসকন্ডাক্ট। এসওপিতে এআই ইউজ করাও একটা ভয়াবহ ধরনের একাডেমিক মিসকন্ডাক্ট। আপনি আপনার রিসার্চ পেপারে উইথ রেফারেন্স হয়তো এআই ইউজ করে নিজের আইডিয়া, জাস্ট ল্যাঙ্গুয়েজ এআই এর ইউজ করে নিজের আইডিয়া শেয়ার করার হয়তো লেজিটিমেসি আছে একাডেমিয়াতে, বাট আপনার যখন নিজের মোটিভেশন সম্পর্কে জানতে চাওয়া হয় ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে এআই ব্যবহার করাটা বর্জনীয়। এই হচ্ছে এসওপি সম্পর্কিত আমার যত সাজেশন। এসওপি নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সামনে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেগুলো দেখে চেষ্টা করেন সুন্দর এসওপি লেখার। একটা ভালো এসওপি আপনার অ্যাপ্লিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এসওপির পরে কিছু খুচরা কাজ থাকে। এসওপি এবং এলওয়ার এই দুইটাই সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয়। খুচরা কাজগুলোর মধ্যে হচ্ছে সিভি লেখা। সিভি নিয়ে অনেক বেশি ড্যাজলিং করার চেষ্টা করবে না, এটাও একই সময়ে এসওপি যখন লিখতেছেন তার ফাঁকে ফুঁকে। সো এসওপি যদি আমি 15 তারিখের পর থেকে শুরু করি, হয়তো আমি ডিসেম্বরের 1st উইক অথবা ডিসেম্বরের 2nd উইক পর্যন্ত আমার সবগুলো ইউনিভার্সিটি এসওপি লেখার জন্য আমার সময় লাগবে। তো ওই কাজের ফাঁকে ফুঁকে আপনি 1-2 দিনের মধ্যে একটা সিভি বানিয়ে ফেলতে পারেন। সিভি বানানো কোনো কঠিন কিছু নয়, জিনিসটাকে ওভারথিঙ্ক করে অনেক স্টুডেন্ট। ওভারথিঙ্ক করার আসলে আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। যদি রিসার্চ ইন্টারেস্ট লেখা লাগে, রিসার্চ ইন্টারেস্ট কিভাবে লিখতে হয় সে রিলেটেড আমি ভিডিও বানাইছি, সে রিলেটেড নিউজ লেটার আমি অনেক সুন্দর করে এই ব্যাপারটা নিয়ে বিশদভাবে আলোচনা করছি। এই রিলেটেড রিসোর্সগুলো আপনি এক্সপ্লোর করে লিখে ফেলতে পারেন। এটাও এসওপির মতো এত জরুরি না, বাট অনেকেই আমি দেখছি বেশ প্যারা খায় রিসার্চ ইন্টারেস্ট লিখতে। রিসার্চ ইন্টারেস্ট 1 পেজের হওয়া উচিত, এনকারেজ করা হয়। এবং নিজে আগে থেকে যদি জেনে নেন যে আপনার রিসার্চটা কি এবং নিজের রিসার্চ সম্পর্কে যদি আপনার কিছু ব্যাকগ্রাউন্ড রিডিং থাকে, যেটা আমি প্রফেসরদের ইমেল পাঠানোর সময় যে ব্যাকগ্রাউন্ড রিডিংগুলো করার কথা এবং এক্সেল শিটে লিখে রাখার কথা বললাম, সেই কাজটা যদি আপনারা ঠিক মতো করেন, তাহলে এই স্টেজে রিসার্চ প্রপোজাল অথবা রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কিত 1 পেজ লিখতে আপনার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এছাড়া আর কিছু কাগজ রেডি করতে হয়, সবার করতে হয় না। ইউনিভার্সিটি ওয়াইজ অথবা সাবজেক্ট ওয়াইজ জিনিসটা ভ্যারি করে। সেটা যেমন রাইটিং স্যাম্পল অনেক সময় দেওয়া লাগতে পারে। রাইটিং স্যাম্পল
স্যাম্পল যদি দেওয়া লাগে তাহলে সেটা আপনি ডিসাইড করে ফেলবেন যে আগের কোনো অ্যাসাইনমেন্ট অথবা আপনার এর আগে যদি কোনো চ্যাপ্টার লিখে রাখেন, আপনার যদি কোনো রিসার্চ পেপার থাকে সেই পেপারের মধ্যে কোনটা আপনি দিতে চান সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। আর একটা খুবই জরুরি পয়েন্ট যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তুলে ফেলা। এই জিনিসটাও আমি মনে করি নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15 এই সময়ের মধ্যে করে ফেলা। যদি এটা ডিসেম্বরের 15 জায়গায় ডিসেম্বরের 27 তারিখে হয়ে যায়, এটা খুব বেশি ক্ষতি বৃদ্ধি করে না। বাট আমি যারা একটু প্রম্পট স্টুডেন্ট তাদেরকে এনকারেজ করি ডিসেম্বরের 15 থেকে ডিসেম্বরের 25 এই 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়ার আমি এনকারেজ করি। কেন করি? কারণ ডিসেম্বরের 25 তারিখে ধরেন ডিসেম্বরের 23 তারিখ থেকে তাদের ক্রিসমাসের তোড়জোড় শুরু হয়ে যায়। তো আপনি যদি ডিসেম্বরের 15 থেকে 20-এর মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন তাহলে ইউনিভার্সিটির কাছ থেকে অনেক বেশি প্রম্পট রেসপন্স পাওয়া যায়। এরপরে ডিসেম্বরের 23-24 থেকে শুরু করে জানুয়ারি মাসের 5-6 তারিখ পর্যন্ত একটা লম্বা বন্ধ থাকে ইউনিভার্সিটি ক্রিসমাস এবং উইন্টার ভ্যাকেশনের জন্য। সেই সময় দেখা যায় যে অনেক জরুরি ইনফরমেশনের জন্য ইউনিভার্সিটির কাছে ইমেল করলে রেসপন্স পাওয়া যায় না। তো আপনি চেষ্টা করবেন আইডিয়ালি যে ডিসেম্বরের 1st থেকে 2nd উইক, খুব বেশি হলে 20 তারিখের মধ্যে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলো করে ফেলা এবং সমস্ত ডকুমেন্টগুলো গ্যাদার করে ফেলা। আপনার কিন্তু ডকুমেন্ট সব গ্যাদার হয়েই গেল, এরপরে থাকে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা এবং টাকা সাবমিট করে দেওয়া। আচ্ছা, টাকা সাবমিট করে দেওয়া নিয়ে অনেকে প্যারা খায়। আপু কিভাবে টাকা সাবমিট করব? বেশিরভাগ কানাডিয়ান ইউনিভার্সিটি এবং ইউএস ইউনিভার্সিটিতে $100 থেকে $120, হাইয়েস্ট $150 মতো অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়। ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আর্লি অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ পাওয়া যায়। কানাডিয়ান ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়াতে এই সিস্টেমটা আছে যে তারা অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে গরিব দেশের ছাত্রছাত্রীদের জন্য। বাট এছাড়া আমি কোনো কানাডিয়ান ইউনিভার্সিটিতে আমার এক্সপিরিয়েন্সে দেখি নাই অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করতে। আপনি যদি ইউএসএতে অ্যাপ্লাই করেন তাহলে এই সময়ে আপনি ইউনিভার্সিটিকে ইমেল করে রিকোয়েস্ট করতে পারেন অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করার বিষয়। আপনি ধরেন 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যদি আপনার $500 লাগে তাহলে $500 আপনার ক্রেডিট কার্ডে রিচার্জ করে ফেলতে হয়। এই ধরনের ক্রেডিট কার্ডগুলা অথবা প্রিপেইড ডেবিট কার্ডগুলা অনেক ব্যাংকে এই সেবাগুলা দেওয়া হয়, যেমন ইবিএল এর একটা কার্ড আছে, অ্যাকুয়া কার্ড, এরকম ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকেরই তাদের নিজস্ব প্রোডাক্ট আছে। তাদের কাছে গিয়ে বললেই হয় আমি দেশের বাইরে অ্যাপ্লাই করব, আমার এই ধরনের কার্ডে টাকা রিচার্জ করা দরকার, এই রিলেটেড বিষয় তারা খুব সহজেই আপনাকে হেল্প করতে পারে। সো এটা ইজিলি একটা সলিউশন করার মতো সমস্যা। আচ্ছা, ধরলাম আপনি ডিসেম্বরের 20 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারলেন না, তাতেও কোনো সমস্যা নেই। আপনি তারপরে অ্যাপ্লিকেশনটা শেষ করার চেষ্টা করবেন জানুয়ারি 10 to 15 এর মধ্যে। বেশিরভাগ মোটামুটি ভালো কোয়ালিটির কানাডিয়ান ইউনিভার্সিটি, একদম টপ র্যাঙ্ক ইউটি, ইউবিসি, ম্যাকগিল ছাড়া ম্যাক্সিমাম মোটামুটি ভালো কোয়ালিটির পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে হচ্ছে ডেডলাইন দিয়ে দেয় ফল 25 এর জন্য। তো আপনি চেষ্টা করবেন যে ডেডলাইনের শেষ দিন অ্যাপ্লিকেশন সাবমিট না করে অ্যাটলিস্ট 2-3 দিন আগে অ্যাপ্লিকেশনটা শেষ করার, কারণ লাস্ট মোমেন্টে দেখা যায় অনেক ধরনের ঝামেলা হয়। আর যদি ইন কেস কোনো ঝামেলা হয় ঘাবড়ায় না যায় ইউনিভার্সিটিকে সেটা সুন্দর করে এক্সপ্লেন করে ইমেল করার চেষ্টা করবেন। মোর অফেন দেন নট এই সমস্যাগুলো ভেরি ইজিলি সলিউশন করা যায়। ছোটখাটো যদি ভুলও হয় প্যানিক না করে ইউনিভার্সিটিকে জানাবেন। আমি কোনো মানুষকে দেখি নাই যে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো ছোটখাটো ভুলের জন্য বা কোনো ডকুমেন্ট ভুলভাল সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ডিসকার্ড হয়ে গেছে। তাদেরকে রিকোয়েস্ট করলে ইউজুয়ালি তারা আপনাকে খুবই হেল্প করে। তো এই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সংক্রান্ত কাজকাম। এগুলো ধরেন আপনার শেষ। এরপর আপনার কি করা উচিত? এরপর আসলে তেমন বড় কিছু করার নাই। অ্যাডমিশন ডিসিশন আসতে এক এক ইউনিভার্সিটি এক এক সময় লাগে। যেগুলো একটু লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি, যেখানে কম্পিটিশন কিছুটা কম, সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিসিশন বেশ তাড়াতাড়ি চলে আসে। কিছু কিছু ইউনিভার্সিটি তো আছে 1-2 দিনেই আপনাকে অফার লেটার দেওয়া হয়, ওগুলো বোগাস ইউনিভার্সিটি। বাট আইডিয়ালি আপনি অ্যাডমিশন ডিসিশনগুলো পাওয়া শুরু করবেন হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে শুরু করে মার্চ মাসের মাঝামাঝি, পুরা টাইমে মার্চ মাসের অ্যাপ্লিকেশনের রেজাল্ট আসতে থাকে। যারা স্কলারশিপ পায় তাদের স্কলারশিপ ডিসিশনটা আসতে হয়তো মাঝে মাঝে আরো 1-2 মাস লেট হয়ে যায়। তো আপনি ডিসিশন নেন যে আপনি ওয়েট করবেন নাকি ভিসার জন্য কাজ শুরু করবেন। ভিসার জন্য আইডিয়ালি কাজ কখন শুরু করা উচিত এই প্রশ্নটার উত্তর দেওয়া বেশ কঠিন। এই বছর যারা মার্চের দিকে ভিসার অ্যাপ্লিকেশন করছে তাদের মধ্যে আমি সাকসেস রেট অনেক বেশি দেখছি, কারণ ওই সময় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন না করার বিষয়ে একটা রেস্ট্রিকশন ছিল প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার সংক্রান্ত ঝামেলার জন্য। তো ওই সময় একটা কম অ্যাপ্লিকেশনের জোয়ার ছিল। মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট যারাই
ওই সময় অ্যাপ্লাই করছে তাদের অ্যাপ্লিকেশনটা খুব স্মুথলি ভিসা অফিসার দেখতে পারছে এবং খুব ভালোভাবে আমি দেখছি যে জাস্টিফাইড রিজেকশন অথবা জাস্টিফাইড অ্যাপ্রুভাল হয়েছে। কোনো বোগাস রিফিউজাল আমি ওই সময়টায় দেখি নাই, যেহেতু তারা আসলে কাজের চাপ কম ছিল। এটা হচ্ছে মার্চ মাস। মে মাসে সব থেকে বেশি স্টুডেন্ট হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করছে, তার মানে সবচেয়ে বেশি ভিসার প্রিপারেশন নেওয়া হয়েছে এপ্রিল মাসে। সো আপনি চাইলে এপ্রিল মে মাসে টার্গেট করে ভিসার প্রিপারেশন নিতে পারেন। ইউজুয়ালি ভিসার প্রিপারেশন, কানাডিয়ান ভিসার প্রিপারেশন নেওয়ার জন্য 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তবে মে মাসে অ্যাপ্লিকেশন সাবমিট করার যেই সাফারটা আমি এইবার অ্যাটলিস্ট করছি সেটা হচ্ছে এত রাশ ছিল, এত রাশ থাকার কারণে ভিসা অফিসার ওভারওয়েলড হয়ে গেছে। আমি অনেক গুড কোয়ালিটির ভালো অ্যাপ্লিকেশনও দেখছি ফর নো রিজন রিফিউজাল আসতে। এই রিস্কটা কিন্তু একটু থেকে যায়। আর আপনার অ্যাপ্লিকেশন মাস্ট কবে শেষ করা উচিত? আমি মনে করি জুন মাসের মাঝামাঝির মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা মাস্ট শেষ করা উচিত। কোনোভাবে যদি এটা জুলাই মাসে চলে আসে তাহলে জিনিসটা একটু প্রেকারিয়াস হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ভিসা সংক্রান্ত কাজ। আপনার ধরেন ভিসা অ্যাপ্লিকেশন করলেন, ভিসা অ্যাপ্লিকেশনের সময় অন এভারেজ কত সময় লাগে ডিসিশন আসতে? আমি এই বছর এগেন আমার অভিজ্ঞতার আলোকে দেখছি যে 1 থেকে হাইয়েস্ট 1.5 মাস লাগছে বেশিরভাগ স্টুডেন্টদেরকে ভিসার ডিসিশন পেতে। তবে এর মধ্যে আবার কিছু মানুষ আছে 9 দিনেও ডিসিশন পেয়ে গেছে, কিছু মানুষ ছিল 4 মাসে ডিসিশন পায় নাই। তো এটা আসলে কখনোই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনার জন্য এক্স্যাক্টলি কত টাইম লাগবে, বাট সেফলি অন এভারেজ আমি বলতে পারি 1 হাইয়েস্ট 1.5 মাস সময় লাগে কানাডিয়ান ভিসার ডিসিশন আসতে। আপনি ধরেন ডিসিশনটা পেয়ে গেলেন, ভিসার ডিসিশন পেয়ে যাওয়ার পর প্রথমেই আপনার যে কাজ সেটা হচ্ছে পাসপোর্টে স্ট্যাম্প করা। অফকোর্স ওটার জন্য 5-7 দিন সময় লাগে। পাসপোর্টে স্ট্যাম্প করার পরে আপনার প্লেনের টিকিট কাটা একটা জরুরি কাজ, আর হচ্ছে বাসা ভাড়া নেওয়াটা একটা জরুরি কাজ। এখন যারা ফল 2024-এ আসবে তারা বাসা ভাড়া নেওয়ার স্টেজে আছে। আমার কাছে প্রতিদিন প্রচুর ইমেইল আসে। সো আমি তাদের জন্য এবং আমার ফিউচার নেক্সট ইয়ার স্টুডেন্টদের জন্য একটা সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে যে কানাডা হাউজিং ক্রাইসিস বেশিরভাগ মেজর সিটিতে আছে। তো আপনি যদি বাসা ভাড়া নিয়ে বাংলাদেশ থেকে আসার চেষ্টা করেন, ব্যাপারটা কিছুটা জটিল। আনলেস আপনার এখানে খুব ক্লোজ ফ্রেন্ড অথবা ফ্যামিলি থাকে তাহলে হয়তো তারা আপনাকে হেল্প করতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার ক্লোজ কেউ না থাকে সেক্ষেত্রে বাংলাদেশে বসে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করাটা কিছুটা রিস্কি। আমি গত বছর প্রচুর মানুষকে দেখছি যে নানান ধরনের ফেসবুকে স্ক্যামের শিকার হইতে, যে আপনাকে হয়তো তারা বলছে যে হ্যাঁ হ্যাঁ বাসা তোমাকে আমি দিব, তুমি আমাকে এত টাকা সিকিউরিটি ডিপোজিট পাঠাও। তো সিকিউরিটি ডিপোজিট বা অ্যাডভান্স পাঠানোর পরে তারা হয়তো আর বাসাটা সেই স্টুডেন্টকে দেয় নাই এবং কানাডায় এসে সেই স্টুডেন্ট কোনোভাবে ট্রেসও করতে পারে নাই যে মানুষকে সে টাকাটা পাঠাইছে। সো আমি মনে করি যদি আপনার এখানে ভেরিফাই করার মতো কোনো বন্ধু বান্ধব না থাকে তাহলে এয়ারবিএনবি-তে আসাটা ফর নাও হয়তো সেফার অপশন। আমি নিজে যদিও বাসা ভাড়া নিয়েই কানাডায় ফ্লাই করছিলাম, বাট সেই সুযোগটা এখন আর সবার থাকে না। এয়ারবিএনবি-তে যদিও বা কিছুটা এক্সট্রা টাকা খরচ হয়, তবে এয়ারবিএনবি অনেক সেফ একটা অপশন। তো এইভাবে নিজের বাসাটা জোগাড় করার চেষ্টা করবেন অ্যান্ড একটু আগে ফ্লাই করার চেষ্টা করবেন। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি একদম অগস্ট মাসের লাস্ট উইক 22 তারিখ 23 তারিখে আসার চেষ্টা করে। সবাই একই সময় যদি আমি ভেড়ার পালের মতো আসি তাহলে এটা আমার চাকরি খোঁজার প্রসেসটাকে অনেক বেশি জটিল করে দেয়, বাসা খুঁজে পাওয়ার প্রসেসটাকে অনেক বেশি জটিল করে দেয়। এটা আমি গত বছরের ভিডিওতেও বলছি, এই বছরের ভিডিওতে বলতেছি। আপনারা যদি একটু আগে প্লিজ 15 দিন 20 দিন আগেও ফ্লাই করেন তাহলে দেখবেন যে অনেক লম্বা ক্রাউডের আগে আপনি এখানে আসতে পারবেন এবং এটা আপনার চাকরির বাজারে আপনাকে কিছুটা এগিয়ে রাখবে, নেটওয়ার্কিং এর বাজারে আপনাকে কিছুটা এগিয়ে রাখবে। তো এই হচ্ছে কানাডা সংক্রান্ত আমার যা যা সাজেশন ছিল। আমি জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, তবে কানাডায় যদি না আসার একটা আমাকে রিজন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ইট ইজ গেটিং রিয়েলি এক্সপেন্সিভ উইদাউট স্কলারশিপ। ইভেন উইথ স্কলারশিপও আমি মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাইতে দেখতেছি কানাডিয়ান স্টাডি বা এডুকেশন মার্কেটটাকে। তা আপনি যদি আমার মতো ভেরি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ হন এবং আপনার যদি মনে হয় যে আপনার স্বপ্নটা একটু একটু করে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে, দেয়ার আর আদার কান্ট্রিজ। আমি ডেনমার্ক নিয়ে বেশ ডিটেইল একটা ভিডিও করেছিলাম, সো প্লিজ ওই ভিডিওটা দেখবেন। একেবারে কোনো ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কিন্তু ডেনমার্কে আসা যায়। আমি ফিনল্যান্ড নিয়ে এই কয়দিন খুব রিসার্চ করছি, আমি ফিনল্যান্ড নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো যেখানে খুব অল্প টাকা ব্যাংক স্টেটমেন্ট অথবা খুব অল্প টিউশন ফিস দিয়ে এবং যে কাউকে স্পন্সর দেখিয়ে কিন্তু ফিনল্যান্ডে আসা যায়। আমি নিউজিল্যান্ড নিয়ে অলরেডি নিউজ লেটার অনেক লেখালেখি করছি। এই দেশগুলো প্লিজ একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।